ডিয়ার স্টুডেন্টস, আমরা ইলেকট্রিসিটি পড়ছিলাম। ইলেকট্রিসিটির দুটো পার্ট ছিল, একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি অর্থাৎ স্থির তড়িৎ, আর একটা হচ্ছে যেটা আমরা পড়ব আজ থেকে, সেটা হচ্ছে কি না তো কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ প্রবাহী তড়িৎ। তো স্থির তড়িতে আমরা কি দেখেছিলাম, আধান স্থির হয়েছিল, স্ট্যাটিক হয়েছিল। হতে পারে সেটা একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর, গোলীয় পরিবাহী, তার উপরে আধান ছিল, কিন্তু আধানগুলো স্থির হয়েছিল। হতে পারে সেটা একটা প্লেট, ঠিক আছে, ইনফাইনাইটলি তোমার কি বলে অসীমভাবে বিস্তৃত একটা পাতলা পরিবাহী, সেখানে আধান ছিল, কিন্তু আধানগুলো সেখানে কি ছিল না তো স্থির হয়েছিল। হতে পারে সেটা একটা লিনিয়ার কন্ডাক্টর, লিনিয়ার কন্ডাক্টরের আধান কিভাবে ছিল, সেখানে আধান স্থির হয়েছিল, ঠিক আছে। তো সেই আধান যখন স্থির হয়েছিল তখন আমরা কি দেখেছি, সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে, ওকে, একটা ইলেকট্রিক ফিল্ড মানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছিল সেই আধানগ্রস্ত বস্তুর চারপাশে। তো সেই ইলেকট্রিক ফিল্ডটা আবার কি ছিল না তো আমরা দেখেছিলাম, সেটা আবার যে মাধ্যমে ওই বস্তুগুলো ছিল, আহিত বস্তুগুলো ছিল, সেই মাধ্যমের উপাদানের ওপর আবার তারা সেটা নির্ভর করে ইলেকট্রিক ফিল্ড কিরকম সেখানে তৈরি হয়েছে, ঠিক আছে। অর্থাৎ সেটা আমরা ডিটেক্ট করেছিলাম মাধ্যমের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ওপর অর্থাৎ মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের ওপর সেখানে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছিল সেই ইলেকট্রিক ফিল্ডটা নির্ভর করত, ওকে। তো সেই ইলেকট্রিক ফিল্ডে আমরা দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা নির্ণয় করেছিলাম। এক নম্বর হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আর দু নম্বর হচ্ছে কি না তো পোটেনশিয়াল অর্থাৎ বিভব, ওকে। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তোমরা জানো, সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ছিল কি না তো ভেক্টর কোয়ান্টিটি, আর পোটেনশিয়াল মানে বিভব ছিল কি সেটা না তো স্কেলার কোয়ান্টিটি, ওকে। তারপরে আমরা ওই আধানগুলোকে ধরে রাখার জন্য ক্যাপাসিটার আমরা পড়েছিলাম, ঠিক আছে, যেখানে আধানকে সঞ্চয় করে ধরে রাখা একটা ব্যবস্থা সেখানে করা হয়েছিল, অর্থাৎ আধান কন্টেনার, ঠিক আছে, চার্জ কন্টেনার রূপে আমরা কি না তো ক্যাপাসিটার আমরা দেখেছি। অর্থাৎ সেখানেও আধান স্থির হয়েছিল, অর্থাৎ আধান স্থির অবস্থায় যে ফিজিক্সটা আমরা পড়েছি সেটাকে আমরা বলছি কি স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি, ওকে। তো আজকে আমরা স্টার্ট করব কারেন্ট ইলেকট্রিসিটি, যেখানে আধান চলবে, আধান এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে, ওকে। তো সেই কারেন্ট ইলেকট্রিসিটি আজকে আমরা স্টার্ট করব। কারেন্ট ইলেকট্রিসিটির আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডিসি কারেন্ট মানে সমপ্রবাহ, আর একটা হচ্ছে এসি কারেন্ট মানে পরিবর্তী প্রবাহ, ওকে। তো সমপ্রবাহ কি, সমপ্রবাহ হচ্ছে যখন কারেন্ট একদিকে ফ্লো করবে, অর্থাৎ প্রবাহ মাত্রা একই অভিমুখে যাবে, অভিমুখ চেঞ্জ করবে না, সবসময় প্রবাহ একই দিকে যাবে, এরকম কারেন্টকে আমরা বলবো ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট, বা বাংলায় বলবো কি না তো সমপ্রবাহ, ওকে। তো এখন ডিসি কারেন্ট যদি একদিকে যায়, তো সেই একদিকে যেতে গিয়ে তার মান সময়ের সঙ্গে সঙ্গে কমতেও পারে, অর্থাৎ কারেন্টের ভ্যালু সেটা কি না তো আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু কারেন্ট একদিকে যাচ্ছে, সেটাও হতে পারে। আবার এমনও হতে পারে যে সময়ের সঙ্গে সঙ্গে ডিসি কারেন্টের ভ্যালুটা বাড়ছে, ঠিক আছে, অর্থাৎ সময় যত বাড়ছে কারেন্টের ভ্যালু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এমনও হতে পারে। সব ক্ষেত্রেই আমরা কি বলবো কি ডিসি কারেন্ট, একটা ইন্ডিকেশন কারেন্ট একদিকে যাচ্ছে কি যাচ্ছে না, যদি একই দিকে যায় তাহলে কারেন্ট অবশ্যই ডিসি কারেন্ট। এখন যদি দেখা যায় ডিসি কারেন্টের ভ্যালুটা সময়ের সঙ্গে সঙ্গে অপরিবর্তিত আছে, অর্থাৎ সে বাড়ছেও না কমছেও না, একদম একই মানেই প্রবাহিত হচ্ছে, প্রবাহ মাত্রা মান একই থাকছে, এরকম কারেন্টকে আমরা বলবো কি না তো স্টেডি কারেন্ট, ওকে। তাহলে স্টেডি কারেন্ট হচ্ছে কি সেই ডিসি কারেন্ট যার ভ্যালু, যার প্রবাহের মাত্রার মান সেটা কি না তো সময়ের সঙ্গে সঙ্গে অপরিবর্তিত থাকছে, একই থাকছে। আর তারপরে স্টেপে অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটির দ্বিতীয় স্টেপে আমরা আলোচনা করব এসি কারেন্ট, অল্টারনেট কারেন্ট, যেখানে প্রবাহ মাত্রা উভয় দিকে যাবে, অর্থাৎ বোথ সাইডেই সেটা ফ্লো করবে, সময়ের সঙ্গে সঙ্গে সে কি করবে না তো ডিরেকশন চেঞ্জ করবে, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তার ম্যাগনিটিউডও চেঞ্জ হবে, সেই পোর্শনটাকে আমরা বলবো কি এসি কারেন্ট। তো এখনকার আলোচনা, আজকের আলোচনা আমাদের কি না তো ডিসি কারেন্ট, ওকে, সেই সম্বন্ধে আমরা আলোচনা শুরু করি। প্রবাহী তড়িতের
প্রথমে যে আলোচনাটা আমরা করব সেটা হচ্ছে মেইনলি ওহমস ল সংক্রান্ত, ওহমের সূত্র সংক্রান্ত। ঠিক আছে, তো এই হচ্ছে একটা পরিবাহী, এই পরিবাহীর এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। এ প্রান্তের পোটেনশিয়াল ভিএ এবং বি প্রান্তের পোটেনশিয়াল হচ্ছে ভিবি। ঠিক আছে, যদি ভিএ ভিবির থেকে বড় হয়, অর্থাৎ এ প্রান্তের পোটেনশিয়াল যদি বি প্রান্তের থেকে বেশি হয়, তাহলে আধান এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে ছুটে যাবে। ঠিক আছে, এখন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, মনে করো এই হচ্ছে একটি প্রস্থচ্ছেদ যার নাম দিলাম এক্স। তো এই এক্স প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যদি দেখা যায় যে টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়, তাহলে একক সময়ে কত আধান প্রবাহিত হবে? তাহলে একক সময়ে কিউ বাই টি পরিমাণ আধান প্রবাহিত হবে। ওকে, তাহলে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় কোনো পরিবাহীর একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদ দিয়ে, তাকেই আমরা বলি কি প্রবাহ মাত্রা আই। অতএব প্রবাহ মাত্রা আই ইজ ইকুয়াল টু কি হলো কিউ বাই টি। ওকে, তাহলে কি বললাম, একক সময়ে কোনো পরিবাহীর একটি নির্দিষ্ট প্রস্থচ্ছেদ দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হবে সেটাই হচ্ছে কি ওই পরিবাহীর প্রবাহ মাত্রা। ওকে, তাহলে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। যদি আমরা এখানে ক্যালকুলাস ইউজ করতে হয় আমাদের, তাহলে আমরা কি করব না, তো খুব ক্ষুদ্র সময় ডিটিতে প্রবাহিত আধানের পরিমাণ আমরা ধরব ডিকিউ। দেয়ারফর ইউনিট টাইমে অর্থাৎ একক সময়ে প্রবাহিত আধানের পরিমাণ কি লিখব, ডিকিউ ডিটি। অতএব আই ইজ ইকুয়াল টু ডিকিউ ডিটি। এই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রার রাশিমালা। ওকে, এখন কারেন্ট ইলেকট্রিসিটিতে ইউনিট নিয়ে আমাদের বেশ কনসাস থাকতে হবে, কারণ প্রচুর ফিজিক্যাল কোয়ান্টিটি আসবে, ভৌত রাশি আসবে, তাদের বিভিন্ন রকম ইউনিট হবে, বিভিন্ন একক পদ্ধতিতে বিভিন্ন রকম ইউনিট হবে, তাদের মধ্যে বিভিন্ন রকম রিলেশন থাকবে। কাজে প্রথম থেকেই আমাদের একটু ইউনিট নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। ইউনিট এসআই পদ্ধতিতে প্রবাহ মাত্রার ইউনিটকে অ্যাম্পিয়ার ধরা হয়, অ্যাম্পিয়ার। ওকে, এই অ্যাম্পিয়ারকে লেখা হয় এ দিয়ে। ঠিক আছে, মানে 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু কি হয়, আই মানে কি, আই মানে হচ্ছে বলো ডিকিউ ডিটি বা কিউ বাই টি। তাহলে 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু কি লিখবো না, তো 1 কুলম বাই 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 কুলম পার সেকেন্ড। ঠিক আছে, এটা এসআই ইউনিটে। যদি সিজিএস ইউনিট আমরা ব্যবহার করি, এটা লিখি সিজিএস ইউনিট। সিজিএস ইউনিটে প্রবাহ মাত্রার একককে বলা হয় ইএসইউ, ইএসইউ অফ কারেন্ট, ইএসইউ অফ কারেন্ট। ইএসইউ এর আরেকটা নাম হয়, সেটা কি না, তো স্ট্যাট অ্যাম্পিয়ার, স্ট্যাট অ্যাম্পিয়ার, স্ট্যাট অ্যাম্পিয়ার। তাহলে 1 ইএসইউ ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, 1 ইএসইউ অফ কারেন্ট মানে হচ্ছে 1 ইএসইউ অফ চার্জ বাই 1 সেকেন্ড। ওকে, বুঝতে পারলে তো এসআই ইউনিটের সঙ্গে সিজিএস ইউনিটের রিলেশন কি, রিলেশন। তাহলে আমরা 1 অ্যাম্পিয়ার সমান কি পেয়েছিলাম দেখি, 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 1 কুলম বাই 1 সেকেন্ড। 1 কুলম মানে 3 × 10⁹ ইএসইউ, ইএসইউ অফ চার্জ বাই
1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 ESU অফ চার্জ বাই 1 সেকেন্ড মানে কি হয়? 1 ESU অফ কারেন্ট। তাহলে কি দাঁড়িয়ে গেল এটা? 3 × 10⁹ ESU অফ কারেন্ট। ওকে, এখন তোমরা জানো যে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়, তাই না? একটা হিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে কি হবে? হিটারটা গরম হয়ে যাবে, অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহের একটা ফল হচ্ছে তাপ, হিট। ঠিক সিমিলারলি তড়িৎ প্রবাহের ফলে আমরা ম্যাগনেটিজম পাই, ঠিক আছে, চুম্বকত্ব পাই। অর্থাৎ তড়িৎ প্রবাহের একটা ফল আর একটা ফল রূপে আমরা কি দেখব? সেখানে ম্যাগনেটিজম উৎপন্ন হচ্ছে, চুম্বকত্ব উৎপন্ন হচ্ছে। ইনফ্যাক্ট তড়িৎ প্রবাহের সঙ্গে চুম্বকত্বের অর্থাৎ কারেন্টের সঙ্গে ম্যাগনেটিজমের একটা সাংঘাতিক সম্পর্ক রয়েছে, ঠিক আছে। তো সেই ম্যাগনেটিজমে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রার একটা নতুন ইউনিটের প্রয়োজন হয়, নতুন সিস্টেম অফ ইউনিটের আমাদের প্রয়োজন হয়, যাকে আমরা বলি কি EMU ইউনিট, ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, EMU বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটের সঙ্গে আমাদের তাহলে নতুন একটা ইউনিট আমরা পাচ্ছি, কি লিখে রাখি? EMU ইউনিট, ঠিক আছে। 1 EMU অফ কারেন্ট, 1 EMU অফ কারেন্ট ইজ ইকুয়াল টু, আমরা লিখব 1 EMU অফ চার্জ বাই 1 সেকেন্ড। সব ক্ষেত্রেই টাইমের ইউনিটটা কিন্তু সেকেন্ডই হয়, ঠিক আছে। তাহলে রিলেশনটা কি দেখি এবার? রিলেশন 1 EMU কারেন্ট, 1 EMU of current is equal to 1 CESU, ঠিক আছে। 1 EMU of current মানে হচ্ছে 1 CESU। মনে রাখার নিয়ম, 1 EMU মানে হচ্ছে is equal to 1 শিশু, EMU শিশু, CESU। ওকে, এই সিটা কি? সিটা মানে হচ্ছে আলোর বেগ। আলোর বেগ কত হয়? 3 × 10⁻10, তাই না? তাহলে 3 × 10⁻10 ESU of current, ESU of current, ঠিক আছে, is equal to 10 × 3 × 10⁹ ESU of current লিখতে পারি, ঠিক আছে। is equal to, দেখো 3 × 10⁹ ESU of current মানে কি বলো? 3 × 10⁹ ESU of current মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি is equal to 10 × 1 অ্যাম্পিয়ার is equal to 10 অ্যাম্পিয়ার। তাহলে আমরা EMU এর সঙ্গে ESU এবং অ্যাম্পিয়ারের সম্পর্ক পেলাম। 1 EMU মানে কি? 1 EMU মানে হচ্ছে 1 শিশু, মানে CESU মানে হচ্ছে 3 × 10⁻10 ESU অফ কারেন্ট। আবার 1 EMU অফ কারেন্ট মানে কি? 10 অ্যাম্পিয়ার। তাহলে EMU হচ্ছে তোমার সব থেকে বড় ইউনিট, ঠিক আছে। কারেন্টের সব থেকে বড় ইউনিট হচ্ছে EMU। এখন প্রবাহী তড়িতে, পরিবাহীতে মানে কন্ডাক্টরে যে কারেন্টটা ফ্লো হয় সেটা মেনলি ইলেকট্রনের জন্য। কোন ইলেকট্রন? না তো ফ্রি ইলেকট্রন। সে ফ্রি ইলেকট্রন কারা, সেইটা এখন আমরা একটু দেখে নেব। ধরো এটা একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরের এটা হচ্ছে এ প্রান্ত যার পোটেনশিয়াল VA, এটা বি প্রান্ত যার পোটেনশিয়াল VB, এবং এর পোটেনশিয়াল অর্থাৎ VA > VB। তাহলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, ঠিক আছে।
ইলেকট্রিক ফিল্ড কাজ করবে কোন দিক থেকে কোন দিকে, না তো হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে, অর্থাৎ এ টু বি। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রন এই যে পরিবাহী আছে, ঠিক আছে, এই পরিবাহীতে কিছু ফ্রি ইলেকট্রন আছে। এই ফ্রি ইলেকট্রন কারা সেইটা আমরা আলোচনা করব। সেই ফ্রি ইলেকট্রনগুলো কোন দিক থেকে কোন দিকে যায়, না তো মাইনাস থেকে প্লাসে যায়, অর্থাৎ লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে ইলেকট্রনগুলো তোমার প্রবাহিত হয়। ঠিক আছে, ইলেকট্রনের ফ্লো যেদিকে হয় আমরা কারেন্টের ফ্লোকে তার অপোজিট দিকে ধরি, অর্থাৎ ইলেকট্রন বি টু এ গেলে কারেন্টের ফ্লো আমরা ধরবো কি এ টু বি, অর্থাৎ কারেন্ট যাচ্ছে আমরা বলবো কি এ থেকে বি এর দিকে। সে কোন ইলেকট্রনগুলো প্রবাহিত হয় পরিবাহিতে, কি বললাম, না তো ফ্রি ইলেকট্রনগুলো প্রবাহিত হয়। সেই ফ্রি ইলেকট্রন কারা? এখন ধাতব পদার্থের বাইরের কক্ষের ইলেকট্রনের ওপর পরমাণুর কেন্দ্রকের আকর্ষণ বল খুব কম, বুঝলে। একটা ধাতব পদার্থ, ধরো এই ধাতব পদার্থ এই হচ্ছে পরমাণু, বিভিন্ন ক্রিস্টালাইন স্ট্রাকচারের বিভিন্ন পরমাণুগুলো এভাবে সজ্জিত আছে। তো এখন ওই ধাতব পদার্থের একদম বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো আছে, ঠিক আছে, সেই ইলেকট্রনগুলোর ওপর পরমাণু কেন্দ্রকের আকর্ষণ বল খুব কম, এবং ধাতব পদার্থের পরমাণুগুলি এত ঘনভাবে সন্নিবিষ্ট থাকে, এরা এত কাছাকাছি থাকে যে কোনো একটি বিশেষ পরমাণুর বাইরের কক্ষের যোজ্যতা ইলেকট্রনগুলি ওই বিশেষ পরমাণুর সঙ্গে আবদ্ধ থাকে না, বুঝতে পারলে। এই ইলেকট্রনটার অরিজিনাল পরমাণু তো এইটা, তাই না, এর সঙ্গে আবদ্ধ থাকে না। কি বললাম, না তো কোনো একটি বিশেষ পরমাণুর, এই হচ্ছে মনে করো একটা বিশেষ পরমাণু, এর বাইরের কক্ষের যোজ্যতা ইলেকট্রন, হচ্ছে এইটা। এই ইলেকট্রন কি, না তো ওই বিশেষ পরমাণুর সঙ্গে আবদ্ধ থাকে না, বুঝতে পারলে। এরা ফ্রিলি মুভ করে। এই ইলেকট্রনগুলি পরিবাহীর মধ্যস্থিত ধনাত্মক আধানযুক্ত ল্যাটিসের মধ্যে দিয়ে অবাধে ফ্রিলি চলাচল করে। এই ইলেকট্রনগুলি এই যে তোমার ধনাত্মক আধানযুক্ত যে ল্যাটিস আছে, ঠিক আছে, এই ল্যাটিসের মধ্যে দিয়ে কি, না তো এরা ফ্রিলি চলাচল করতে পারে। এই যে ইলেকট্রনগুলো ল্যাটিসের মধ্যে দিয়ে ফ্রিলি চলাচল করছে, সেই ইলেকট্রনগুলোকে আমরা বলবো কি, না তো ফ্রি ইলেকট্রন, বুঝতে পারলে। নেক্সট আমরা দেখে নিই রোধ কি, কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স, রোধের ধারণা। ঠিক আছে, এখন ধাতব পদার্থের দু প্রান্তে বিভব পার্থক্য তৈরি হলে মুক্ত ইলেকট্রনগুলি মুভ করে। এই ছিল ধাতব পদার্থ, এদের মধ্যে বিভব পার্থক্য তৈরি হয়েছিল, তখন মুক্ত ইলেকট্রনগুলো কি করছিল, মুভ করছিল, লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে যাচ্ছিল, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছিল। ঠিক আছে, কিন্তু তখন পরমাণুর যে ভারী ধনাত্মক যে অংশটা রয়েছে, ঠিক আছে, বা আয়নটা রয়েছে, তারা কিন্তু মুভ করে না, বুঝতে পারলে তো। ইলেকট্রনগুলো মুভ করার সময় এই পরমাণুর যে ভারী ধনাত্মক অংশটুকু, বাকি অংশটুকু যেটা থাকলো, যাকে আমরা আয়ন বলতে পারি, সেই আয়নগুলো কিন্তু কখনোই মুভ করে না। তারা কি করে, তারা ভাইব্রেট করে, তাদের সাম্যাবস্থানের দুপাশে তারা কি করে, না তো ভাইব্রেট করে, মানে কাঁপে। ঠিক আছে, এর ফলে কি হয়, না তো ইলেকট্রনগুলো যাওয়ার সময় তারা এই পরমাণুর যে আয়নগুলো রয়েছে, সেই আয়ন দ্বারা বারবার কি হয়, না তো বাধাপ্রাপ্ত হয়। এইভাবে বারবার বাধাপ্রাপ্ত হওয়ার ফলেই পরমাণুর মধ্যে দিয়ে ইলেকট্রনের গতি বারবার থমকে যায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি, না তো রোধ মানে বাধা। ওকে, তাহলে পরমাণুর মধ্যে দিয়ে যখন ইলেকট্রনগুলো মুভ করছিল, তখন এই পরমাণুর ভারী যে বাকি অংশটি, যাকে আমরা বলছিলাম কি আয়ন, তারা কি করে, না তো ভাইব্রেট করে। এই ভাইব্রেট করার জন্য ইলেকট্রনগুলো কি হয়, না তো বারবার তাদের সঙ্গে ইন্টারাকশানে আসে, এবং তার ফলে কি হয়, তাদের ইলেকট্রনগুলোর গতি বারবার বাধাপ্রাপ্ত হয়। এই বাধাটাকেই আমরা বলছি কি, না তো পরিবাহীর রোধ। ওকে, পরিবাহীর তাপমাত্রা যত বাড়ে ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি বেড়ে যায়। ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়ার ফলে কি হয়, ভাইব্রেশনের অ্যামপ্লিটিউডটা বেড়ে যায়, অর্থাৎ তারা আরো বেশি
অ্যাম্প্লিটিউড নিয়ে মানে বিস্তার নিয়ে কাঁপে। ঠিক আছে, আরও বেশি বিস্তার নিয়ে কাঁপলে কী হয়, পরমাণুতে যে ইলেকট্রনগুলো ফ্লো করছিল তাদের উপর বাধা আরও বেশি হয়, ফলে কী হয় না তো রোদ বেড়ে যায়। ঠিক আছে, অপরদিকে যদি টেম্পারেচার ড্রপ করে তাহলে কী হবে না তো ভাইব্রেশনের কাইনেটিক এনার্জি কম হবে, অর্থাৎ ভাইব্রেশনের বিস্তার কম হবে, তার ফলে কী হবে না তো পরিবাহীর রোধ কমে যাবে। এবার তাপমাত্রা কমাতে 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 যদি আমরা তাপমাত্রাকে পরম শূন্য বলে কি অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে আমরা যদি নিয়ে যেতে পারি তাহলে কি হয় না তো এই আয়নগুলোর ভাইব্রেশন টোটালি স্টপ হয়ে যায়, একদম বন্ধ হয়ে যায়। তখন কি হয়, এই ইলেকট্রনগুলো ল্যাটিসের মধ্যে সুন্দরভাবে শূন্যস্থানের মধ্যে দিয়ে চলাচল করতে পারে, কোনো রকম বাধার তারা সম্মুখীন হয় না, প্রায় রোধ শূন্য হয়ে যায়। ঠিক আছে, এই পদার্থের এই রকম অবস্থাকে আমরা বলি কি না তো অতি পরিবাহিতা। ওকে, আমাদের নেক্সট আলোচনা ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি বাংলায় 2-3 রকম নাম হতে পারে, অনুপ্রবাহ বেগ, বিচলন বেগ, তাড়না বেগ ইত্যাদি হতে পারে। ঠিক আছে, তো ড্রিফট ভেলোসিটিটা কি একটু দেখে নিই আমরা। এটা একটা পরিবাহীকে বায়াসিং করা হয়েছে একটা ব্যাটারি দিয়ে। ব্যাটারির এইটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। কাজে পরিবাহীর এই প্রান্তটা পজিটিভের সঙ্গে যুক্ত, সেই জন্য পজিটিভ পোটেনশিয়াল পেয়েছে। পরিবাহীর এই প্রান্তটা নেগেটিভের সঙ্গে যুক্ত, কাজে সেটা কি নেগেটিভ পোটেনশিয়াল পেয়েছে। ওকে, তাহলে এই পরিবাহীর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। ওকে, সেই ইলেকট্রিক ফিল্ডটা কোন দিক থেকে কোন দিকে কাজ করবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে সেই ইলেকট্রিক ফিল্ডটা কাজ করবে। এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, এই দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, ভি। পরিবাহীর লেন্থ কত, দৈর্ঘ্য কত, এল ধরা হয়েছে। তাহলে একটি ইলেকট্রন যখন এখান থেকে নির্গত হবে, এই প্রান্ত থেকে যখন একটি ইলেকট্রন নির্গত হবে, তখন সে কি হবে না তো পজিটিভ প্রান্তের দ্বারা সে আকর্ষিত হবে। ইলেকট্রনটা যখনই এই প্রান্ত থেকে নির্গত হবে তখনই সে একটা বল পাবে, তাই না? সে একটা ইলেকট্রিক ফিল্ড ই এর অধীনে চলে আসবে। সেই বলের মান কত হবে? বলের মান হবে এফ ইজিক্যাল টু মাইনাস ই ইন্টু ই। এই হচ্ছে বল। ইকুয়েশন নাম্বার 1 লিখলাম। এই বলটা ইলেকট্রন কোন দিকে পাবে? ইলেকট্রন তো নিজে নেগেটিভ, সেই জন্য এই নেগেটিভ প্রান্তটাকে বিকর্ষণ করবে এবং পজিটিভ প্রান্তটাকে আকর্ষণ করবে, অর্থাৎ এই দিকে পাবে, অর্থাৎ ই এর বিপরীত দিকে বলটা পাবে। সেই জন্যই আমরা এখানে কি নেগেটিভ সাইন দিয়েছি। ঠিক আছে, তাহলে এই বল পেয়ে ইলেকট্রনটা কি করবে? এখন একটা বস্তুর ওপর যদি বল প্রযুক্ত হয় তাহলে বস্তুর বেগের কি পরিবর্তন হয় না? তো বস্তুর বেগ আস্তে আস্তে বাড়তে থাকে, তাই না? বস্তু ত্বরান্বিত হয়, বস্তুর মধ্যে অ্যাক্সিলারেশন দেখা যায়। তাহলে একইভাবে আমরা কি বলতে পারি, ইলেকট্রনটি যখন একটি ফোর্সের আন্ডারে থাকবে তখন তার বেগ ক্রমশ বাড়তে থাকবে। ওকে, তাহলে ইলেকট্রনগুলি এই প্রান্ত থেকে এই প্রান্ত যাওয়ার সময় তার বেগ ক্রমশ বাড়তে থাকার কথা, তাই না? তাহলে এরকমই যদি হতো তাহলে আমরা পরিবাহীর এইখানে যদি একটা প্রস্থচ্ছেদ কল্পনা করতাম, তাহলে এই প্রস্থচ্ছেদ দিয়ে ইলেকট্রনগুলো যে বেগে নির্গত হতো, আর পরিবাহীর এই প্রান্তের কাছে যদি আরেকটা প্রস্থচ্ছেদ কল্পনা করি, সেখানে ইলেকট্রনগুলো কিন্তু তার থেকে অনেক বেশি বেগে নির্গত হবে। ওকে, তার মানে কি এই প্রস্থচ্ছেদ অতিক্রম করতে ইলেকট্রনগুলোর যে সময় নিত, এই প্রস্থচ্ছেদ অতিক্রম করতে কিন্তু ইলেকট্রনগুলো তার থেকে অনেক কম সময় নিত, তাই না? তার ফলে কি হতো না তো থ্রু আউট দ্য কন্ডাক্টর কারেন্টের ভ্যালু কিন্তু এক থাকতো না, কারেন্টের ভ্যালু কিন্তু নির্দিষ্ট থাকতো না, আয়ের মান কিন্তু চেঞ্জ হয়ে যেত, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি যে ব্যাপারটা ঘটে, তোমরা কনসেপ্ট অফ রেজিস্ট্যান্সের ব্যাপারটা জেনেছো যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যখন ইলেকট্রন মুভ করে তখন পরিবাহীর যে আয়নগুলো রয়েছে সেই আয়নগুলো কি করে না তো ভাইব্রেট করে, তাই না? আগের কেসে দেখো আয়নগুলো ভাইব্রেট করছিল, তখন সেই ইলেকট্রনগুলো কি হচ্ছিল না তো বারবার আয়নগুলোর সঙ্গে ইন্টারাকশনে আসছিল এবং বাধাপ্রাপ্ত হচ্ছিল। এখানেও কি হয়, এখানেও ঘটনাটা তাই ঘটে, অর্থাৎ পরিবাহীর মধ্যে দিয়ে যখন ইলেকট্রন মুভ করে তখন সে ধরো এখানে জিরো ভেলোসিটি থেকে সে মুভ করতে শুরু করলো,
তখন তার উপর কত বল প্রযুক্ত হয়েছে, F ইজিক্যাল টু E ইন্টু ই। ঠিক আছে, এই বল পেয়ে ইলেকট্রনটা মুভ করতে শুরু করলো। তাহলে ইলেকট্রনটার মধ্যে ত্বরণ কত হবে, A ইজিক্যাল টু F বাই এম। যদি ইলেকট্রনের ভর m হয় তাহলে আমরা লিখব কি F বাই এম। তাহলে ইজ ইকুয়াল টু এফ এর ভ্যালু বসিয়ে দিই মাইনাস ই বাই এম। এই পরিমাণ ত্বরণ নিয়ে ইলেকট্রনটা মুভ করতে শুরু করবে। কিন্তু যে ঘটনাটা ঘটবে যে একটু মুভ করতে না করতেই বাধাপ্রাপ্ত হবে। ঠিক আছে, ওই যে আয়নগুলো ভাইব্রেট করছে সেই আয়নগুলোর দ্বারা সে বাধাপ্রাপ্ত হবে। বাধাপ্রাপ্ত হয়ে কি হবে, তার বেগ থমকে যাবে। থমকে যাওয়ার পর আবার সে জিরো ভেলোসিটিতে মুভ করতে শুরু করবে এবং অ্যাক্সিলারেশন এ নিয়ে সে মুভ করতে শুরু করবে। একটু সামান্য পথ যেতে না যেতেই সে কি হবে, আবার বাধাপ্রাপ্ত হবে। ফলে এই ইলেকট্রনগুলো একটু যেতে না যেতেই কি হবে না তো বাধাপ্রাপ্ত হবে, বাধাপ্রাপ্ত হবে, বারবার বারবার কি হবে না তো বাধাপ্রাপ্ত হবে। ওকে, অর্থাৎ ইলেকট্রনগুলো যেন হোঁচট খেয়ে খেয়ে চলবে, হোঁচট খেয়ে খেয়ে চলবে। ইলেকট্রনগুলো বারবার তার গতিপথে বাধাপ্রাপ্ত হবে। দুটো বাধার মধ্যে ইলেকট্রন কিন্তু ইন অ্যাক্সিলারেশন মোশনে থাকবে। বোঝা গেল, দুটো বাধার মধ্যে কিন্তু ইলেকট্রন কিন্তু ত্বরণযুক্ত মোশনে থাকবে। অর্থাৎ ইলেকট্রন এখানে তার বেগ শূন্য, এখানে বেগ বাধা মানে সংঘর্ষ হওয়া বা ইন্টারাকশনে আসা বা বাধা প্রাপ্ত হওয়ার আগের মুহূর্তে তার বেগ কিন্তু বেশি হবে। বোঝা গেল, তাহলে এখান থেকে এইটুকু ইলেকট্রন ইন অ্যাক্সিলারেশন মোশনে থাকবে। ইলেকট্রনগুলির এই যে গতিবেগ বৃদ্ধি সেটা খুব কম সময়ের জন্য ঘটবে, কারণ গতিপথে অর্থাৎ ইলেকট্রনগুলো যে পথে যাচ্ছে, পরিবাহীর মধ্যে দিয়ে যে পথে যাচ্ছে, সেই গতিপথের প্রত্যেকটি ইলেকট্রন পরিবাহীর মধ্যস্থিত যে ধনাত্মক আধান আছে সেই ধনাত্মক আধান দ্বারা কি হয় না তো সংঘর্ষপ্রাপ্ত হয়, অর্থাৎ ইন্টারাকশনে আসে। এবং ওই মুহূর্তে যে মুহূর্তে সে সংঘর্ষপ্রাপ্ত হয় সেই মুহূর্তে তার গতিবেগ শূন্য হয়। ঠিক আছে, তারপর আবার ইলেকট্রনটি নতুনভাবে যাত্রা শুরু করে, তারপর আবার একটা সংঘর্ষ হয়, আবার সে থমকে যায়। এইভাবে সে কি করবে না তো বারবার সংঘর্ষপ্রাপ্ত হয়ে এইভাবে সে মুভ করবে। ঠিক আছে, এইভাবে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে মুভ করবে, যেন হোঁচট খেয়ে খেয়ে যাচ্ছে। বারবার বারবার সে কি করছে না তো হোঁচট খাচ্ছে। ঠিক আছে, পরপর দুটি সংঘর্ষের ভেতর সময়ের ব্যবধান কিন্তু অত্যন্ত ক্ষুদ্র। অর্থাৎ এখান থেকে এখানে ইলেকট্রনের মধ্যে যে সংঘর্ষ মধ্যে যে টাইমের যে গ্যাপ, পরপর দুটো সংঘর্ষের মধ্যে সময়ের যে ব্যবধান, সেই ব্যবধানটা কিন্তু খুব ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। তার ফলে কি হবে, ইলেকট্রনগুলো মনে হবে যেন ধীরে ধীরে একটা অ্যাভারেজ স্থির ভেলোসিটিতে তড়িৎ ক্ষেত্রের নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে যাচ্ছে। বুঝতে পারলে, এই যে সংঘর্ষটা আমি বড় বড় করে এঁকেছি, এই সংঘর্ষগুলো কি হবে না তো খুব কাছাকাছি সংঘর্ষ হবে, অর্থাৎ খুব অল্প গ্যাপ থাকবে, সময়ের খুব অল্প গ্যাপ থাকবে। ফলে কি হবে, ইলেকট্রনগুলো গুড়ি 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 ভাবে একটা স্থির বেগে, একটা অ্যাভারেজ বলতে পারি আমরা, অ্যাভারেজ অর্থাৎ গড় স্থির বেগ নিয়ে কি হবে না তো তড়িৎ ক্ষেত্রের নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে যাবে। এই রকম ইলেকট্রনের যে একটা অ্যাভারেজ ভেলোসিটিতে পরিবাহীর মধ্যে দিয়ে নেগেটিভ প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে যাচ্ছে, সেই অ্যাভারেজ ভেলোসিটিটাকেই আমরা বলবো কি ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি। ওকে, অর্থাৎ প্রযুক্ত বিভব প্রভেদ দ্বারা তাড়িত হয়ে কোনো নির্দিষ্ট দিকে কোনো ইলেকট্রন যে গড় কার্যকর গতিবেগ লাভ করে, যে গড় কার্যকর গতিবেগ লাভ করে তাকে তার ড্রিফট ভেলোসিটি বলে। বোঝা গেল? বেশ, এবার এই ড্রিফট ভেলোসিটির সংক্রান্ত একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আমরা এখানে একটু ডিডিউস করব। ওকে, তাহলে ড্রিফট ভেলোসিটির ফর্মুলা আমরা ডিডিউস করি। তাহলে আমরা কি দেখলাম, ইলেকট্রনের উপর যে বল প্রযুক্ত হবে সেটা হচ্ছে F ইজিক্যাল টু মাইনাস ই ইন্টু ক্যাপিটাল ই। তাহলে তার অ্যাক্সিলারেশন A ইজিক্যাল টু ফাইনালি পেলাম ই ক্যাপিটাল ই বাই এম, যেখানে এম হচ্ছে কি ইলেকট্রনের ম্যাস। একে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রাখলাম। তাহলে আমরা জানি কি জানি না তো S ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ
টি স্কোয়ার সূত্রানুযায়ী, এই সূত্রটা আমরা দুটো সংঘর্ষের মধ্যে অর্থাৎ ইলেকট্রনের দুটো কনজিকিউটিভ যে কলিশন বা ইন্টারাকশন বা সংঘর্ষ যাই বলো না কেন তার মধ্যে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করছি। দুটো সংঘর্ষের মধ্যে পরপর দুটো সংঘর্ষের মধ্যে যে সরণ হলো, ডিসপ্লেসমেন্ট হলো, সেটাকে যদি আমরা স্মল এল নট বলি তাহলে আমরা এই ফর্মুলা অনুযায়ী লিখতে পারি এস এর জায়গায় স্মল এন নট ইজিক্যাল টু ইউ মানে 0, টি কে আমরা টাউ দিয়ে লিখছি প্লাস হাফ এ মানে কি, এ মানে হচ্ছে তোমার ই ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ স্কোয়ার। ওকে, আমরা ই এর কেবলমাত্র এখানে মান নিয়ে কথা বলছি। ওকে, অর্থাৎ লিখেই রাখি এ ইজিক্যাল টু ই বাই এম, ইকুয়েশন নাম্বার 3 দিয়ে রাখো এটাকে। তাহলে ফ্রম 3 লিখলাম, ঠিক আছে। দেয়ারফর এল নট ইজিক্যাল টু হাফ ই বাই এম ইন্টু টাউ স্কোয়ার, ঠিক আছে। দেয়ারফর এই দুটো কনজিকিউটিভ সংঘর্ষের মধ্যে অ্যাভারেজ ভেলোসিটি কত? অ্যাভারেজ ভেলোসিটি মানে কি? সরণ বাই সময়, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কয়টুকু হয়েছে? এল নট, টাইম কত ধরা হয়েছে? টাউ। দেয়ারফর এখানে অ্যাভারেজ ভেলোসিটি, যাকে আমরা ভিডি দিয়ে লিখছি, অর্থাৎ ড্রিফট ভেলোসিটি, ভিডি ইজিক্যাল টু এল নট বাই টাউ। এল নটের ভ্যালু কত? এল নটের ভ্যালু হচ্ছে হাফ ই বাই এম ইন্টু টাউ স্কোয়ার বাই টাউ। দেয়ারফর ভিডি ইজিক্যাল টু আমাদের দাঁড়িয়ে গেল হাফ ই বাই এম ইন্টু টাউ। এটাই হচ্ছে কি ড্রিফট ভেলোসিটির ম্যাথমেটিক্যাল ফর্ম, ইকুয়েশন নাম্বার 4। এ প্রসঙ্গে বলে রাখি টাউকে রিল্যাক্সেশন টাইম বলে। টাউকে কি বলে? টাউ হচ্ছে রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইম নামটা শুনেই বোঝা যায় যে ইলেকট্রন কতটুকু সময় রিল্যাক্সড আছে, অর্থাৎ দুটো সংঘর্ষের মধ্যে ইলেকট্রন ফ্রিলি মুভ করছে, ঠিক আছে। সেই দুটো সংঘর্ষের মধ্যে যে টাইমের গ্যাপ, যেটুকু সময় ইলেকট্রন রিল্যাক্সড আছে, সেইটুকুই টাইমকে আমরা বলছি কি না তো রিল্যাক্সেশন টাইম। নেক্সট একটা ইম্পর্টেন্ট আলোচনায় আমরা চলে যাই, অনুপ্রবাহ বেগ ভিডি ও তড়িৎ প্রবাহ আই এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে। তো এইটা হলো একটা পরিবাহী, যে পরিবাহীর লেংথ অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে এল, পরিবাহীর দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। প্রস্থচ্ছেদ মানে কোনটা? এইটা, এর ক্ষেত্রফল হচ্ছে এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। ওকে, বেশ। এবার পরিবাহীকে কি করা হয়েছে না তো বায়াসিং করা হয়েছে। দেখো একটা ব্যাটারি দিয়ে পরিবাহীকে বায়াসিং করা হয়েছে। এই হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। ভি ভোল্টের ব্যাটারি রয়েছে, এই ব্যাটারি দিয়ে পরিবাহীর দুই প্রান্তকে বায়াসিং করা হয়েছে, অর্থাৎ পরিবাহীর এই প্রান্তটা পজিটিভ পোটেনশিয়াল পেয়েছে আর এই প্রান্তটা নেগেটিভ পোটেনশিয়াল পেয়েছে। ওকে, তাহলে পরিবাহীর দুই প্রান্তের মধ্যে প্রযুক্ত বিভব প্রভেদ ভি। ওকে, এখন মনে করলাম যে পরিবাহীর প্রতি একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা এন। মুক্ত ইলেকট্রন সংখ্যা কত? এন প্রতি একক আয়তনে। অর্থাৎ পরিবাহীর মধ্যে যদি একটা একক আয়তন আমরা কল্পনা করি, তাহলে সেই একক আয়তনে কতগুলো ইলেকট্রন রয়েছে না তো এন সংখ্যক ইলেকট্রন রয়েছে। ওকে, তাহলে পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ইকুয়াল টু কি হবে? ভি বাই এল, তাই না? কারণ দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি আর দুই প্রান্তের মধ্যে ব্যবধান হচ্ছে এল। কাজে ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স সূত্র অনুযায়ী আমরা বলতেই পারি, ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স সূত্র অনুযায়ী বলতেই পারি ই ইকুয়াল টু ভি বাই এল।
অনলি পজিটিভ ভ্যালু আমরা কনসিডার করলাম। ওকে, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে যে ইলেকট্রনের যে অনুপ্রবাহ বেগ ভিডি, সেই অনুপ্রবাহ বেগ ভিডির সঙ্গে এর মধ্যে যে প্রবাহ মাত্রা যাচ্ছে, এই প্রবাহ মাত্রা সম্পর্ক আমরা এখানে নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা এখন ডিটি ক্ষুদ্র সময়ে পি প্রস্থচ্ছেদ দিয়ে নির্গত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে চাইছি। ঠিক আছে, ডিটি একটা ক্ষুদ্র সময় ধরলাম, সেই ডিটি ক্ষুদ্র সময়ের ব্যবধানে এই পি প্রস্থচ্ছেদ দিয়ে কতগুলো ইলেকট্রন এখান থেকে পাস করবে, তাই না? এখান থেকে ইলেকট্রন সাপ্লাই হচ্ছে, এদিক দিয়ে ইলেকট্রন এদিকে যাচ্ছে। ইলেকট্রনের গতি যেদিকে হয়, কারেন্টের অভিমুখ তার উল্টো দিকে ধরা হয়, অর্থাৎ কারেন্ট যাচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। ওকে, আর ইলেকট্রন যাচ্ছে এদিক থেকে এদিকে। তাহলে আমরা চাইছি যে ডিটি একটা ক্ষুদ্র সময়ে কি না তো এই পি প্রস্থচ্ছেদ দিয়ে কতগুলো ইলেকট্রন নির্গত হচ্ছে সেই সংখ্যাটা এখন আমরা বার করতে চাইছি। ঠিক আছে, এখন দেখি ডিটি সময়ে ইলেকট্রনের সরণ কত হয়। ঠিক আছে, তাহলে লিখি ডিটি সময়ে, কি লিখলাম? ডিটি সময়ে ইলেকট্রনের সরণ dx ইজিক্যাল টু ভিডি ডিটি। ঠিক আছে, ভিডি মানে কি? অনুপ্রবাহ বেগ, গ্রিড ভেলোসিটি। ডিটি মানে কি? ওই ডিটি সময়ের ব্যবধান। ডিএক্স মানে কি? সরণ। এস ইকুয়াল টু ভিটি সূত্র অনুযায়ী আমরা লিখলাম কি না তো এস মানে হচ্ছে ডিএক্স সরণ, ভি মানে হচ্ছে এখানে ভিডি, আর ডিটি মানে হচ্ছে কি আমাদের এই ডিটি সময়ের যে ব্যবধান সেইটা। ভিডিটা কি আমরা এখানে লিখে দিই, এখানে ভিডি হচ্ছে অনুপ্রবাহ বেগ। ওকে, বেশ। এখন এই ডিটি সময়ে কতগুলো ইলেকট্রন বেরোবে তার একটা টেকনিক আছে। ঠিক আছে, সেই টেকনিকটাকে আমরা দেখো কিভাবে করছি। তাহলে পি থেকে এখন ডিএক্স পেছনে কিউ আরো একটা সমপ্রস্থচ্ছেদ যুক্ত সারফেস কল্পনা করি, বুঝলে? পি থেকে ডিএক্স পেছনে, ডিএক্সটা একটা ডিস্টেন্স, মনে করো এই ডিস্টেন্সটুকু হচ্ছে ডিএক্স, এইটুকু হচ্ছে ডিএক্স। এই ডিএক্স পেছন দিকে, অর্থাৎ ইলেকট্রনগুলো যেদিক থেকে আসছে সেই দিকে আমরা আর একটা আইডেন্টিক্যাল একটা ক্রস সেকশনাল এরিয়া, হ্যাঁ, প্রস্থচ্ছেদ আমরা কল্পনা করলাম, যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে কি না তো এ। ওকে, বুঝতে পারলে? এই প্রস্থচ্ছেদটার নাম দিলাম কিউ। ঠিক আছে, এখন পি ও কিউ এর মাঝের অংশটা একটা চোঙের মতো হলো, তাই না? পি ও কিউ এর যে মাঝের অংশটা, এই মাঝের অংশটা কিন্তু একটা চোঙের মতো হলো। ঠিক আছে, যে চোঙটার ক্ষেত্রফল হচ্ছে এ এবং যার দৈর্ঘ্য, চোঙটার দৈর্ঘ্য হচ্ছে কি না তো ডিএক্স। তাহলে এটা আমরা একটু ছোট করে লিখে নিই। কি লিখলাম? পি থেকে ডিএক্স দূরত্ব পেছনে আরো একটা সমপ্রস্থচ্ছেদ বিশিষ্ট প্রস্থচ্ছেদ কিউ কল্পনা করা হলো, যার দৈর্ঘ্য ইকুয়াল টু ডিএক্স, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইকুয়াল টু এ। ওকে, তাহলে ওই কাল্পনিক চোঙটার আয়তন কত হবে? এখন তোমরা জানো চোঙের আয়তন মানে কোন চোঙটা? পি কিউ। এই পি কিউ চোঙের আয়তন মানে হচ্ছে চোঙের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মানে এ ইন্টু ডিএক্স। ওকে, তাহলে আমরা লিখলাম যে চোঙের আয়তন এ ইজিক্যাল টু ডিএক্স। ঠিক আছে, এখন এই চোঙের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে, তারা সবাই ডিটি সময়ে পি অতিক্রম করে যাবে। মানে পি এই সারফেসটাকে তারা সবাই অতিক্রম করে যাবে ডিটি সময়ের মধ্যে। ঠিক আছে, কারণ তারা সবাই ওই ডিটি সময়ে ডিএক্স সরণ ঘটাতে চাইবে। ঠিক আছে, ধরো এই ইলেকট্রনটা ডিটি সময়ে কতটা সরবে? ডিএক্স পরিমাণ সরণ ঘটবে। যে ডিএক্স পরিমাণ সরণ ঘটা মানে পি ক্ষেত্রফল থেকে বেরিয়ে যাওয়া।
এই ইলেকট্রনটা ডিটি সময়ে ডিএক্স পরিমাণ সরণ ঘটাবে, মানে কি পি ক্ষেত্রফল থেকে বেরিয়ে গেল। এই ইলেকট্রনটা কি করবে, ডিটি সময়ে ডিএক্স সরণ ঘটাবে, মানে কি পি ক্ষেত্রফল থেকে বেরিয়ে গেল। ধরো এইখানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, এ কতটা সরবে, ডিএক্স সরবে, ডিএক্স সরাবো মানে কি এতটা চলে আসা, মানে কি এই ক্ষেত্রফল থেকে বেরিয়ে গেল। ধরো এইখানে একটা ইলেকট্রন আছে, এ ডিটি সময়ে কতটা সরবে, ঠিক ডিএক্স পরিমাণ সরবে, ডিএক্স পরিমাণ সরা মানে কি এই ক্ষেত্রফল থেকে বেরিয়ে গেল। এখন যদি এইখানে একটা ইলেকট্রন থাকে অর্থাৎ কিউ সারফেসে, সে ডিটি সময় কতটা যাবে, ডিএক্স সরণ ঘটাবে, ডিএক্স সরণ ঘটিয়ে সে কোথায় চলে আসবে, পি এর একদম ওপরে চলে আসবে, মানে এ বেরোনোর মুখে চলে আসবে, বোঝা গেল। তার মানে এই পি থেকে কিউ পর্যন্ত যে চোঙটা আমরা ধরেছি, এই চোঙের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে তারা সবাই কি না তো ডিটি সময়ে ডিএক্স দূরত্ব অতিক্রম করতে গিয়ে চোঙ থেকে আলটিমেটলি বেরিয়ে যাবে। ওকে, তাহলে লিখি ডিটি সময়ে নির্গত ইলেকট্রন সংখ্যা, ডিটি সময়ে নির্গত ইলেকট্রন সংখ্যা সমান কি না তো ওই পি কিউ চোঙে অবস্থিত যতগুলো ইলেকট্রন ছিল সেই সংখ্যাটা লিখছি, পি কিউ চোঙে অবস্থিত ইলেকট্রন সংখ্যা। ওকে, তাহলে পি কিউ চোঙে অবস্থিত ইলেকট্রন সংখ্যা মানে কি চোঙের আয়তন ইন্টু একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। তাহলে লিখে ফেলি পি কিউ চোঙের আয়তন ইন্টু একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, মানে ইলেকট্রন ঘনত্ব, এটা লিখলেই হবে ইলেকট্রন ঘনত্ব। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে তো পি কিউ চোঙে কতগুলো ইলেকট্রন আছে। দেখো একক আয়তনে ইলেকট্রন সংখ্যা কত, এন, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এন। তাহলে ভি আয়তনে ইলেকট্রন সংখ্যা কত হবে, এন ইন্টু ভি, তাই না, বুঝতে পারলে তো। তাহলে ওই পি কিউ চোঙে ইলেকট্রন সংখ্যা কি হবে না তো পি কিউ চোঙের আয়তন ভি ইন্টু একক আয়তনে যে ইলেকট্রন সংখ্যা তার গুণফল। ঠিক আছে, এটাই আমরা লিখছি এখানে। তাহলে পি কিউ চোঙের আয়তন আমরা কি পেলাম, আয়তন পেয়েছি এ ইন্টু ডিএক্স, লিখলাম এ ইন্টু ডিএক্স ইন্টু ইলেকট্রন একক আয়তন ইলেকট্রন সংখ্যা কত না তো এন ইন্টু এন। ওকে, ইজ ইকুয়াল টু এ। এখন ডিএক্স মানে কি, দেখো ডিএক্স মানে কি লেখা আছে, ডিএক্স মানে লেখা আছে ভি ডিটি, এটাকে ইকুয়েশন নম্বর 1 দিয়ে রাখো। আচ্ছা, এইটাকে 1 দাও, এটাকে 2 দাও ইকুয়েশন। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি ডিএক্স এর জায়গায় কি লিখবো, ভিডি ডিটি। তাহলে ডিটি সময় নির্গত ইলেকট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে এ ভিডি ডিটি ইন্টু এন। ঠিক আছে, ডিএক্স এর ভ্যালু কত পেলাম আমরা, ভিডি ডিটি, তাই না, ডিএক্স মানে ভিডি ইন্টু ডিটি ইন্টু এন হলো। তাহলে ডিটি সময়ে নির্গত আধান লিখে ফেলি, অতএব ডিটি সময়ে নির্গত আধান ডি কিউ ইজ ইকুয়াল টু, একটা ইলেকট্রন গেলে কত আধান যায়, ই পরিমাণ আধান যায়, তাই না, ইলেকট্রনের আধান হচ্ছে ই। তাহলে এতগুলো ইলেকট্রন গেলে কতটা আধান যাবে, এই সংখ্যা ইন্টু ই, লিখে ফেলি এ ভিডি ডিটি এন ইন্টু ই। ওকে, দেয়ারফর প্রবাহ মাত্রা আই ইজ ইকুয়াল টু কি জানি আমরা, ডি কিউ ডিটি ইজ ইকুয়াল টু এ ভিডি ডিটি, আর এখানে একটা ডিটি থাকবে নিচে, পরে দেখছি এন ই বাই ডিটি, এভাবে লিখতে পারো বা ডাইরেক্টও লিখতে পারো। ইজ ইকুয়াল টু তাহলে কি হচ্ছে,
এন ই এ ভিডি। ওকে, তাহলে আই ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এন ই এ ভিডি। এটা একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন ডিপ ভেলোসিটির। ঠিক আছে, ডিপ ভেলোসিটির সঙ্গে অর্থাৎ অনুপ্রবাহ বেগের সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রার সম্পর্ক। এখান থেকে আমরা কারেন্ট ডেনসিটির ফর্মুলাটা বার করে ফেলতে পারি। কারেন্ট ডেনসিটি মানে প্রবাহ ঘনত্ব। তাহলে অতএব প্রবাহ ঘনত্ব মানে কি কারেন্ট ডেনসিটি, কারেন্ট ডেনসিটিকে আমরা জে দিয়ে লিখি, জে ইজ ইকুয়াল টু আই বাই এ, অর্থাৎ একক ক্ষেত্রফল দিয়ে কতটা কারেন্ট প্রবাহিত হচ্ছে। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু কত হবে, এন ই এ ভিডি বাই এ। তাহলে এ এ ক্যান্সেল আউট, দিয়ে এন ই ভিডি, অতএব জে ইজ ইকুয়াল টু এন ই ভিডি। ভেক্টোরিয়ালি একে আমরা লিখতে পারি ভেক্টোরিয় ভাবে, ভেক্টোরিয় ভাবে যদি আমরা লিখি জে ইজ ইকুয়াল টু এন ই ভিডি মাথায় অ্যারো। ওকে, আমাদের নেক্সট আলোচনা ইলেকট্রন সচলতা, ইলেকট্রন মোবিলিটি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কন্ডাক্টর পরিবাহী ছিল, একে বায়াসিং করা হয়েছে, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরের মধ্যে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে থাকবে, এবং ইলেকট্রনগুলো মুভ করবে নেগেটিভ থেকে পজিটিভ দিকে, তাই না, কারণ ইলেকট্রন নেগেটিভ চার্জ। ওকে, এখন দেখা যাচ্ছে যে এই ই এর ভ্যালু যত বেশি হবে ইলেকট্রনগুলো তত বেশি ড্রিফট ভেলোসিটি নিয়ে মুভ করবে। ওকে, অর্থাৎ ভিডি, এই যে ড্রিফট ভেলোসিটি ভিডি, ভিডি ভ্যারিজাস ই। ওকে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ড্রিফট ভেলোসিটি বা অনুপ্রবাহ বেগ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে সমানুপাতিক। Therefore, VD is equal to mu into E। এই মিউ কে বলা হচ্ছে কি না তো তার ইলেকট্রন মোবিলিটি, অর্থাৎ মিউ ইজ ইকুয়াল টু ভিডি বাই ই। ওকে, তাহলে এখান থেকে ডেফিনেশন আমরা তৈরি করে ফেলতে পারি কি না তো আমরা কি পেলাম, মিউ ইজ ইকুয়াল টু ভিডি বাই ই। তাহলে ই যদি 1 হয় তাহলে মিউ ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, ভিডি হয়ে যায়, তাই না। তাহলে আমরা কি বলতে পারি না তো একক ক্ষেত্র প্রাবল্য প্রয়োগ করলে, ঠিক আছে, কোনো পরিবাহীতে যদি একক ক্ষেত্র প্রাবল্য প্রযুক্ত হয় তাহলে ইলেকট্রনগুলি যে ড্রিফট ভেলোসিটি বা অনুপ্রবাহ বেগ লাভ করে সেটাই হচ্ছে ওই পরিবাহীতে ইলেকট্রনের মোবিলিটি বা ইলেকট্রন সচলতা। ওকে, নেক্সট আলোচনা অনুপ্রবাহ বেগ থেকে ওহমের সূত্র প্রতিষ্ঠা। ওকে, অনুপ্রবাহ বেগ ভিডি থেকে ওহমের সূত্র, এটা হাইলি ইম্পর্টেন্ট একটা কেস। হ্যাঁ, এটাই আমাদের আজকের যে ভিডিও, সেই ভিডিওর শেষ আলোচনা আমরা শুরু করছি ওহমের সূত্র অনুপ্রবাহ বেগ থেকে। ঠিক আছে, তা আমরা জানি কতগুলো ইকুয়েশন জানি। কি কি আমাদের এক্ষেত্রে যে ইকুয়েশনগুলো লাগবে সেটা 1 নম্বর, আই ইজ ইকুয়াল টু এন ই এ ভিডি। ঠিক আছে, এটা ইকুয়েশন নম্বর 1, টার্মস বিং ইউজুয়াল। ইকুয়েশন নম্বর 2, ভিডি ইজ ইকুয়াল টু মিউ ই। টার্মস বিং ইউজুয়াল, অর্থাৎ ব্যবহৃত প্রতীকগুলি প্রচলিত অর্থ বহন করে। এবং লাস্টলি আমাদের যে ইকুয়েশনটা লাগবে সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু ভি বাই এল, ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স থেকে যেটা পাচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে একটা কন্ডাক্টর,
এই কন্ডাক্টরের এই প্রান্তটা পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা হয়েছে সেলের, আর এই প্রান্তটা নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা হয়েছে, ঠিক আছে। ফলে ইলেকট্রনগুলো নেগেটিভ থেকে পজিটিভের দিকে মুভ করছে, ফলে তড়িৎ প্রবাহ আই কি হচ্ছে না তো পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, ঠিক আছে। ইনসাইড দ্য কন্ডাক্টর একটা ইলেকট্রিক ফিল্ড ই কাজ করছে, ঠিক আছে। সেই ইলেকট্রিক ফিল্ড ই ইজিক্যাল টু কি হয়, ডিভি ডিএক্স, মানে হচ্ছে দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে এখানে ভি, আর ডিএক্স মানে হচ্ছে ব্যবধানটা এক্ষেত্রে এল, ওকে। সেই জন্য আমরা লিখেছি কি ই ইজিক্যাল টু ভি বাই এল। এবং এখানে যে ইলেকট্রনগুলো যাচ্ছে সেটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে, এবং তারা যে গড় দ্রুতি নিয়ে যাচ্ছে অর্থাৎ যে অনুপ্রবাহ বেগ নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি না তো ভিডি, ওকে। তাহলে এই তিনটে ইকুয়েশনের সাহায্যে আমরা ওহমের সূত্র প্রতিষ্ঠা করব, ঠিক আছে। তাহলে আমরা লিখি যে এখন 1 নম্বর ইকুয়েশন থেকে শুরু করি, আই ইজিক্যাল টু এন ই এ ভি ডি, ওকে, ইজিক্যাল টু এন ই এ, আচ্ছা ভিডি মানে কি মিউ ই, তাই না। তাহলে এখানে লিখলাম মিউ ই, এখানে লিখি ফ্রম টু 2 নম্বর থেকে যেটা পেলাম, বেশ, ইজ ইকুয়াল টু এন ই এ মিউ, আচ্ছা ই মানে কি, ই মানে হচ্ছে ভি বাই এল, তাই লিখি ভি বাই এল। এটা কোথা থেকে পেলাম, 3 নম্বর থেকে পেলাম, তাহলে ফ্রম 3, ঠিক আছে, বেশ। দেয়ারফর ভি ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমাদের, এল বাই এন ই এ মিউ, এন ই এ মিউ, তাই না, এন ই এ মিউ ইন্টু আই, ঠিক আছে, ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু 1 বাই এন ই মিউ ইন্টু এল বাই এ ইন্টু আই, ওকে। এই এন ই মিউ এটাকে বলেছিলাম একটা কি না তো বিশেষ ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা অ্যাকচুয়ালি এই যে কন্ডাক্টর ছিল, এই কন্ডাক্টরের এটা হলো কন্ডাক্টিভিটি, মানে হচ্ছে পরিবাহিতাঙ্ক, সে কতটা তড়িৎকে পরিবহন করতে পারে তার ক্ষমতা, ঠিক আছে। একে আমরা সিগমা দিয়ে লিখি, তাহলে 1 বাই সিগমা ইন্টু এল বাই এ ইন্টু আই লিখে রাখি, যেখানে যেখানে সিগমা ধরা হলো এন ই মিউ, অ্যাকচুয়ালি এটা কি না তো পরিবাহিতাঙ্ক, ঠিক আছে, বুঝতে পারলে তো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রাশিমালা, সিগমা ইজিক্যাল টু এন ই মিউ, ওকে, বেশ, ইজ ইকুয়াল টু এই যে 1 বাই সিগমা, এই 1 বাই সিগমা হয়ে গেল কি না তো রো, তাহলে রো এল বাই এ ইন্টু আই। রোটা কি, রোটা হচ্ছে 1 বাই সিগমা মানে হচ্ছে রো, অর্থাৎ সিগমার রেসিপ্রোকাল হচ্ছে রো। রো এর নাম কি, রো এর নাম হচ্ছে রোধাঙ্ক, এটা হচ্ছে রোধাঙ্ক, ঠিক আছে। আর রো এল বাই এ মানে তোমরা জানো এটা কি না তো রো এল বাই এ মানে পরিবাহীর রোধ আর, তাহলে আর আই, দেয়ারফর কি পেলাম আমরা, ভি ইকুয়াল টু আই আর, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ওহমের সূত্র, তাই না, এটাই হচ্ছে ওহমের সূত্র রাশিমালা, ঠিক আছে। এবার যদি বলে ওহমের সূত্রের ভেক্টর ফর্মটি লেখো, ভেক্টর ফর্মটি, ঠিক আছে, তাহলে আমরা কি করব, ওহমের সূত্রের ভেক্টর রূপ, তাহলে কিভাবে প্রসিড করব, দেখি। আমরা জানি আই ইজিক্যাল টু এন ই এ ভি ডি, ইকুয়েশন নাম্বার 1, টার্মস বিং ইউজুয়াল লিখে দেবে এখানে, ঠিক আছে। দেয়ারফর
আই বাই এ, এটাকে নিচে নামিয়ে আনো, তাহলে কি পড়ে থাকছে আমার এন ই ভিডি, তাই না? অর আই বাই এ মানে হচ্ছে জে, প্রবাহ ঘনত্ব, অর্থাৎ একক ক্ষেত্রফল দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ, ওকে, ইন্টু এন ই। ভিডি মানে কি? ভিডি মানে হচ্ছে মিউ ই, তাই না? দেখো ইকুয়েশন নম্বর কি থেকে, এই যে এইখানে ভিডি মানে কি পেয়েছিলাম আমরা? ভিডি মানে হচ্ছে মিউ ই। তাহলে আমরা এখানে লিখছি ভিডির জায়গায় মিউ ই লিখে রাখি, যেহেতু ভিডি মানে হচ্ছে মিউ ই, সব টার্মস বিং ইউজুয়াল, ওকে। বেশ, এবার এন ই মিউ কি বলেছিলাম? এন ই মিউ হচ্ছে একটা বিশেষ ফিজিক্যাল কোয়ান্টিটি, যার নাম হচ্ছে কি পরিবাহিতাঙ্ক, তাই না? সিগমা। দেয়ারফর আমরা লিখতে পারি অর জে ইজিক্যাল টু এন ই মিউ এর জায়গায় সিগমা ইন্টু ই লিখে রাখি, যেখানে সিগমা ইজিক্যাল টু এন ই মিউ মানে কি পরিবাহিতাঙ্ক, ঠিক আছে? দেয়ারফর জে ইজিক্যাল টু সিগমা ই, জে এর মাথায় আরো ই এর মাথায় আরো, অর্থাৎ জে হচ্ছে কারেন্ট ডেনসিটি ভেক্টর কোয়ান্টিটি, ওকে, আর ইলেকট্রিক ফিল্ডও হলো ভেক্টর কোয়ান্টিটি। এটাই হচ্ছে কি ওহমের সূত্রের ভেক্টর ফর্ম, ওকে। ওহমের সূত্র বলতে তোমরা যেমন জানতে ভি ইজিক্যাল টু আই আর, ভেক্টর রূপে সেটা প্রকাশ করা হয় জে ইজিক্যাল টু সিগমা ই, ঠিক আছে? বেশ, এখানে একটা কথা বলে রাখি এ প্রসঙ্গে, যে হচ্ছে কারেন্ট ডেনসিটি হচ্ছে কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ এর মান এবং অভিমুখ দুটোই রয়েছে, কিন্তু কারেন্ট আই কিন্তু ভেক্টর কোয়ান্টিটি না। যদি ওর মান এবং অভিমুখ দুটোই আছে, তবুও আই কিন্তু ভেক্টর কোয়ান্টিটি না। কারণ কি? আই ভেক্টরের যোগ সূত্র মেনে চলে না, ঠিক আছে? ভেক্টর যোগের নিয়ম মেনে চলে না আই, ওকে। আই কারশফস ল মেনে চলে, সেই জন্য আই ভেক্টর কোয়ান্টিটি নয়, বাট জে অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি, ওকে।